তুমি কি কখনো বাতাসকে ধরার চেষ্টা করেছো কিংবা সময়ের গন্ধ শুঁকতে চেয়েছো? পদজার এই অধ্যায় ঠিক সেই রকম। তুমি বুঝবে না, তবু হারিয়ে যাবে। হ্যালো লিসেনার্স, আমি রোকসানা হাজির হয়ে গেছি ইলমা বেহরোজের পদজ উপন্যাসের 34তম পর্ব নিয়ে, শুধুমাত্র রোকসানাস লাইভ ক্যানভাসে। আর তুমি এখন এক দরজার সামনে, যেটা না খোলে বাইরে থেকে, না খোলে ভেতর থেকে। চলো সেই দরজার পাশে একটু দাঁড়িয়ে থাকি কিছুই না ভেবে। পর্ব নম্বর 34। বাইরে বিকেলের সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুঁজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলল, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভিড়ানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ, পালঙ্কে ভুরি ভুরি সোনার অলংকার, জল জল করছে, চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার চোখে পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন। তুমি এই নেকেরে আইসো, আমি কইছি আইতে? নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হৌরি কইলে আইবা? আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আওন মানা, হেটা তোমার হৌরি জানে না? মাফ করবেন, মাথা নত করে বলল পদ্মজা। যাও বাইরে যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পিছনে জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হলো। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুকুটি করে মুখে চকারান্ত শব্দ করলো, সব ঝাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলেই গিয়েছে। যখন মনে পড়লো অনেক সময় কেটে গিয়েছে, সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। অহনায়নের সময় হয়েছে তোমার, আসিলা কই? বললেন ফরিনা। ঘরে। নতজানু হয়ে বলল পদ্মজা। আমির তো বাইরে বাড়াইয়া গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতেছিলা? স্বামী বাড়ির থাকলে ঘরে থাউন লাগে, নইলে বউদের শোভা পায় খালি রান্নাঘরে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা হয়। পদ্মজা দাঁড়িয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বললেন, বেগুন লইছো কেরে? আজ ভাজবেন না? জাফর আর হের বউ তো গেলই গা, অহন কার লাইগা করাম? আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট কাট গলায় দিলেন, ঘরে গিয়া বইয়ে থাহো। পদ্মজার চোখ দুটো ছলছল করে উঠে ঢোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছে না এই হান থেকে যাইতে? যাও না গেরে। যতদিন আমরা আছি তোমরা বউরা রান্ধন ঘরের দায়িত্ব লই তৈব না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বলেন, আমার স্যারের বউরে আমি মারবো, কাটবো, বকবো। তোমরা কোনোদিন হ্যার লগে উঁচু গলায় কথা কইবা না। বউ তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান, তাই আর টু শব্দ করলেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়াই আসো কেন? যাও ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা। তোমারে যাইতে কইছি, যাও তুমি। পদ্মজা আর কথা বাড়ালো না, ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যের কথা মনে হতেই লাবণ্যের ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে। লাবণ্যর ঘরে ঢুকেই লিখন সার কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে, লিখন সার ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে। লাবণ্য ডাকলো, এই সেমরি যাস কই? এদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যের পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দা ভাইয়ের সাথে থাকোস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারোস না? তোর দা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব?
ঘুষি মেরে সরাইয়া দিবি? হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দা ভাইকে ডরাস? একটুও না। সত্যি মিথ্যা বলবো কেন? একদিন রাগ দেখালে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে, এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখন সার মতো মানুষরে ফিরাইয়া দেওয়ানোর সাহস খালি তোরই আছে, আমার জীবনেও হইতো না। পদজা কিছু বলল না, লাবণ্যই বলে যাচ্ছে, এই ছবিটা আমি অহন্যা 6 বার দেখছি। লিখন শাহ তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনের বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখন শাহর প্রেমে পড়ে নায়িকা, ততদিনে দেরি হয়ে যায়, লিখন শাহ মরে যায়। এই হলো কাহিনী। আচ্ছা পদজা, যদি এমন তোর সাথেও হয়? পদজা আতকে উঠে বলল, আহ কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানবো, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। ও রে, লাইলি হয়ে যাইতেছস? যা, আমিও মজা করছি। আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনের পছন্দ করুক? লিখন শাহ আমার, শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদজা হাসলো, লাবণ্যের পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লিখন শাহকে ধরে নে তোর গলায় ঝুলিয়ে দিবে। বিয়াম নদিয়া দিব, কয়দিন পর ম্যাট্রিকের ফল দিব, আমি তো ফেলই করাম। দেখিস কিচ্ছু হবে না, পাশ করবি। রানী আপা কই? কি জানি কই বয়ে রয়েছে। চুপ থাক, হন টিভি দেখ। দেখ কেমনে কান্দতেছে লিখন শাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দন আইসা পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল, ওড়নার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদজার টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্যে চলছে লিখন শাহ ঠোঁট কামড়ে কাঁদছে, ঘোলা চোখ দুটো আরো ঘোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ে লিখন শাহর পায়ে, আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখন শাহ আর্তনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কার্নি সে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ আমি যাই। লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল, তার বুক ধক করে উঠল। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি, তাহলে তো আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল, বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি? এই ছিল পদযৌবনাশের 34তম পর্ব। আজ যা বললাম তার কিছুই হয়তো মনে থাকবে না, কিন্তু আজ যা শুনলে না, ঠিক সেটাই বারবার ফিরে আসবে তোমার ভেতর। যদি এই গল্পের ভেতর তুমি নিজেকে একটুখানি খুঁজে পাও, তাহলে চুপ করে থেকো না, একটা সাবস্ক্রাইব দিয়ে বোঝাও রোকসানাস লাইভ ক্যানভাসের পাশে আছি। আর একটা কমেন্ট ফেলে রাখো স্মৃতি করে, যেন সবাই জানে তোমার মন ছুঁয়ে গেছে এই গল্প। আবার ফিরবো পরবর্তী অধ্যায় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।